আপনাদের সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছেন, নতুন করে আলাপ করাবার কিছুই নেই, আপনারা জেনেন, স্বনামধন্য চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। গত বছর ঠিক এরকম সময় যখন লকডাউন চলছিল, কমপ্লিট লকডাউন, ঠিক এরকম দিনেই তখন আমরা ডাক্তার কুণাল সরকার ইন্টারভিউ নিয়েছিলাম, আরও অনেকের চিকিৎসকের আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। কিন্তু ভোটবঙ্গে এখন ভোটের বাজার, কেন হঠাৎ ডাক্তার কুণাল সরকার? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, গত বছরের সেই তিক্ত স্মৃতি কিন্তু আবার ফিরে আসছে। আবার করোনার ওয়েভ বা করোনার ঢেউ, মহামারী আকার নিতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা বাড়ছে। যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে হিসাব, গত 24 ঘন্টা, ডাক্তারবাবু আপনিও জানেন, গত 24 ঘন্টায় 1,15,000 মানুষ আক্রান্ত হয়েছেন, যা সর্বকালীন রেকর্ড একদিনে, গত বছরের একদিনে সর্বকালীন রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। কি বলবেন সোমনাথ? দেখো, আমরা যারা এই একটু স্বাস্থ্য নিয়ে নাড়ানাড়ি করি এবং যারা গত বছর ধরে সবাই আমরা, মানে কেবল যে ডাক্তাররা তো দেখেছে তা নয়, সাধারণ মানুষ দেখেছে, ভুগেছে। এই অভিজ্ঞতা আমার, তোমার, সবাই রন্ধ্রে রন্ধ্রে জীবনে ঢুকে পড়েছিল। এখন আমরা মন মানতে না চাইলেও আমরা যখন দেখেছিলাম যে করোনা আমাদের প্রায় ভারতবর্ষে, এই যে ভারতবর্ষটা আমাদের একটা বিরাট দেশ, কিন্তু সব দেশের সামগ্রিক এক্সপিরিয়েন্সটা যদি আমরা একত্রিত করি, তাহলে আমাদের প্রথম ওয়েভটা প্রায় 210-20 দিন চলেছিল। এর মধ্যে দিল্লিতে 2-3 বার এসছে, এইসব করেছে, হয়েছে। এখন এইটা প্রথম ওয়েভের তুলনায়ও দিস ইজ দ্য লংগেস্ট এক্সপিরিয়েন্স। পৃথিবীতে কোনো দেশ প্রথম যে ধাক্কাটা খেয়েছে, প্রথম যে ঘুষিটা যারা খেয়েছিল, তারা মেরে কেটে 2 মাস 2.5 মাস তারপরে তারা বেরিয়ে এসছে। আমরা 210-20 দিন ভোগার পরে একটু মনে আমাদের ক্ষীণ আশা ছিল যে আমাদের যা ভোগানো হয়তো একবারে ভুগিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই সেপ্টেম্বরের 2 সপ্তাহ, তারপরে অক্টোবর, ধীরে ধীরে নভেম্বর থেকে নামতে শুরু করলো, যে হয়তো আর দ্বিতীয়বার এমুখ হবে না। তবু আমাদের সবাই মনে একটা ভয় এই কারণে ছিল যে আমরা হাজার হোক এর এখনো একটা অ্যান্টিভাইরাল সেই অর্থে কোনো ওষুধ হাতে পাইনি, কিন্তু এই সময়ের মধ্যে ভ্যাকসিনটা এলো, তো আশা যে ছিল না তা নয়। কিন্তু আমরা দেখো কতগুলো অদ্ভুত কাজ করলাম। আমরা 1.5 মাস আগে থেকে দেখতে পেলাম যে আমাদের চোখের সামনে, সুযোগ যে পাইনি তা নয়, ওই স্লিপে ক্যাচ ফেলার মতো, যে আমরা পরিষ্কার দেখতে পেলাম মহারাষ্ট্রর 2-3টে ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হলো। দুর্ভাগ্যবশত মহারাষ্ট্র সবসময়তেই একটা অমনোযোগী ছেলেমেয়ের মতো, ইনঅ্যাটেন্টিভ ছেলেমেয়েরা ক্লাসে বসে থাকে না, দে আর অলওয়েজ, মানে যে রাজ্য ভারতবর্ষে সব থেকে মানে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, যেখানে বলিউড আছে, দালাল স্ট্রিট আছে, এই আছে, অমুক আছে, হানা আছে, তানা আছে, তারা প্রথম ওয়েভের সময় ওই রিয়া চক্রবর্তী গাঁজাকে সেই সব নিয়ে ডিস্ট্র্যাক্টেড ছিল। এইবার তারা আম্বানিকে এক্সটর্শন করছে কি করছে না সেই নিয়ে তারা ডিস্ট্র্যাক্টেড রইল। তারা সেই 2-3টে ডিস্ট্রিক্ট থেকে পুনায় ছড়াতে দিল, পুনার থেকে নাগপুরে ছড়াতে দিল, সেখান থেকে মুম্বাইতে ছড়াতে দিল। এবং আর একবার আমাদের অভিজ্ঞতায় সেই করোনা তার ভ্রমণে বেরিয়ে পড়েছে। তারা আমাদের পশ্চিম ভারত দিয়ে ঢুকে বোম্বাই পশ্চিমের সাথে সব থেকে ফ্রিকুয়েন্টলি কানেক্টেড দিল্লি, সে চলে যাবে প্লেনে চেপে দিল্লিতে, দিল্লিকে জ্বালাতন করবে। নেক্সটকে ফ্রিকুয়েন্টলি কানেক্টেড চেন্নাই ব্যাঙ্গালোর, তারপর চলে যাবে চেন্নাই ব্যাঙ্গালোরে, সেখানে উৎপাতটা করবে। এবং আমরা এই নিম্ন মধ্যবিত্ত গরিব পূর্ব বাঙালি, আমরা হয়তো আগের বারও ভেবেছিলাম দেখো ভাই আমার এখান থেকে বেশি লোকজন আসে না, আমরা হয়তো হালকায় বেরিয়ে যাব। এবারেও আমরা হালকায় বেরোবো না। গতবার ছিল পরিযায়ী শ্রমিক, এবারে হবে পরিযায়ী পলিটিশিয়ানস। হ্যাঁ, এবং এই যে পরিযায়ী পলিটিশিয়ানরা, যারা মচা মাছির পরিযায়ী, প্লাস আমাদের যারা মানে হোমমেড পলিটিশিয়ান যারা, তারাও কেউ ধোয়া তুলসী পাতা না। পুরো এখন একটা সমুদ্র মন্থন চলছে, শহরের লোক গ্রামে, গ্রামের লোক শহরে, ডিস্ট্রিক্ট, জনসভা, রোড শো। এবং জানো তো সেনাবাহিনীর লোকও আসছে এবং ভীষণ কষ্ট হচ্ছে। দেখো ভীষণ কষ্ট হচ্ছে দেখতে। এই তো তুমি বললে 1,15,000, তার আগে ছিল 1,05,000। হ্যাঁ, 1,05,000। কিন্তু এই 1,05,000 ফিগারটা উপরে নিয়ে আমার এখানে আমার দেশের প্রধানমন্ত্রীর মতো লোক, কেন্দ্রীয় মন্ত্রীর লোক, আমাদের যারা রাজ্যের নেতা নেত্রীরাও, তারাও
শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষ জড়ো করে আমরা এই পরিস্থিতির মধ্যেও কিন্তু মানুষকে জড়ো করতে চলেছি, এটাই বড় দুঃখের ব্যাপার। একেবারে ডাক্তার কুণাল সরকার, যেটা কিন্তু একটা, তিনি নিজেও, আপনি আতঙ্কিত নিশ্চয়ই, হ্যাঁ, ওই রকম একটা পিরিয়ড কাটিয়ে আসার পর আবার যেরকম হবে ভাবাই যাচ্ছে না, এবং রেকর্ড গতবার চেয়েও বেশি রেকর্ড, দৈনিক রেকর্ড। একটা কথা বলে দিই সোমনাথ, যে সমস্ত জায়গায় দেখো এই প্যান্ডেমিকে তো আমি তুমি ভারতবর্ষ এর কেউ তো এক্সেপশন নয়। পৃথিবীর প্রত্যেকটা দেশ অঞ্চলের অভিজ্ঞতায় সেকেন্ড ওয়েভ সব সময়তেই ছিল প্রথম ওয়েভের অন্তত 3 গুণ, 3 টাইমস। একেবারে এই যে করোনার দ্বিতীয় ঢেউ, ইতিহাস বলছে, বিজ্ঞান বলছে, যে কোনো ওয়েভ বা যে কোনো মহামারীর দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় পর্যায়ের ঢেউটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হয়, 3 গুণ বেশি হয়, এবং সেটাই হতে চলেছে বলে অন্তত মনে করা হচ্ছে। এবং আমি যদি আমাদের রাজ্যের পার্সপেক্টিভে ধরি, ভোটবঙ্গ আরও 5টা রাজ্যে, 4টে রাজ্যে ভোট হচ্ছে, কিন্তু এখানে যে হারে মিটিং মিছিল র্যালি হচ্ছে, 8 দফায় ভোট, মানে সবে 3 দফা, এখনো 5 দফা বাকি। এবারে আপনি ভেবে দেখুন ডাক্তার সরকার, মূলত আমার বাংলা নিয়ে যদি আমরা বলি, মূলত কলকাতা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল, উত্তর 24 পরগনা এবং হাওড়া সবচেয়ে বেশি হয়েছিল, নর্থ বেঙ্গলের দিকে একটু কম হলো, পরের দিকে হয়েছিল, এবং সেই পর্বের ভোটটা এবার আসতে চলেছে। কতটা আতঙ্কিত? দেখো আমরা কি করলাম জানো তো, প্রথমবার যখন এক সময় পৃথিবীর ইতিহাসে মানে 6-7 হাজার বছর আগে প্রথম প্যান্ডেমিক রেকর্ড করা হয়েছিল, তখন কি হতো প্রাচীন পৃথিবীতে, ঐতিহাসিক পৃথিবীতে, কেন প্যান্ডেমিক এক দেশের লোক অন্য দেশের লোকে অসুখটা হতো? কারণ লোকে সৈন্যবাহিনী, ফিজিক্যাল মুভমেন্টের থেকে হতো। প্রথমবারে কি হলো, আমার দেশে ইনফেকশনটা এলো চায়নার থেকে, ইরান থেকে, ইউকের থেকে, ইউরোপ থেকে, বাইরের থেকে। এখন আত্মনির্ভরতার যুগে আমরা ইনফেকশনেও আত্মনির্ভর হয়ে গেছি। এখন তো ঢের বেশি ইনফেকশন আমার দেশেই ছিল। এখন যে আগুনটা নিভু নিভু হয়েছিল, আমি তাকে হাত পাখা দিয়ে আবার চাগিয়ে দিয়েছি। আর পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে দেখো, এখন কারোরই তো মাথার ঠিক নেই। তোমরাও যেরকম আমি দেখতে পাচ্ছি, আজ এখানে কাল ওখানে। আমার তো সাংবাদিকদের জন্য ভয় হচ্ছে, কারণ সাংবাদিকদের যে আজকে রিস্ক, তোমরা যেভাবে হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে কভার করছো, আমার তো প্রথম অনেক সাংবাদিক জন্য ভয় আছে, তারা তো ভাইরাসের আগেও ভিড়ে যেন পাদপিষ্ট না হয়ে যায়। এক একজনকে দেখছি লক্ষ মানুষের মধ্যে তারা গিয়ে লাইভ কাভারেজ করছে। তারপরে তার একটা হচ্ছে ফিজিক্যাল ডেঞ্জার, তারপরে হচ্ছে সেখানে যে ডেঞ্জার ফ্রম দিস ইনফেকশন। এটা একটা মারাত্মক ব্যাপার আমাদের এখানে চলছে, রুরাল আরবান মিক্সচার হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে দেখো, তুমি আমি যাই বলি না কেন, দেখো ভাই, আমরা প্র্যাকটিক্যাল কথা বলি, পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য মেকানিজম যা আমাদের আছে, কেউ কি মাথা ঠান্ডা করে কাজ করতে পারছে? আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই যে সন্ধ্যেবেলা পশ্চিমবঙ্গের যে রিপোর্টগুলো বেরোচ্ছে না, এই রিপোর্টের কোনো মাথা মুন্ডু নেই। কেন আমি এই কথা বলছি? আমরা লোয়েস্ট লেভেল অফ ইনফেকশন দেখিয়েছি ধরো জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারির গোড়ার দিকে। তখন কত দেখিয়েছি? দিনে 100 এরকম একটা নিয়ম। তখন আমরা টেস্ট দিনে কত করতাম? তখন 20,000 মতো টেস্ট করতাম। এই 20,000 টেস্টগুলো কি? এগুলো হচ্ছে সমস্ত আনুষঙ্গিক টেস্ট, কারণ সব হাসপাতাল খুলে গেছে। লোকের এই গলব্লাডার, এই সেই হার্ট অ্যাঞ্জিওগ্রাম, অমুক তমুক, সবাইকেই একটা করে টেস্ট করে সেই প্রসিডিওর করাতে হচ্ছে। দিজ আর অল অ্যাডিশনাল টেস্ট। মানে এখনো সব হাসপাতাল খোলা, তার মানে আমাদের রাজ্যের নিরিখে বেস লাইন অ্যাডিশনাল মানে নিম্নতম টেস্ট হচ্ছে 20,000। এখন আমরা কত টেস্ট করছি? আমরা প্রমাণ করছি আমরা টেস্ট করছি 25,000। তার মানে কত? আমি করোনা সংক্রান্ত এক্সট্রা টেস্ট করছি 5,000। আমি কি বলতে চাইছি যে সেই 5,000 টেস্টে আমি 2,000 পজিটিভ পাচ্ছি? সেই 5,000 টেস্টে যদি আমি 2,000 পজিটিভ পাই, তাহলে তো অলরেডি আমরা আতঙ্কেতে বসে আছি। আমার ইনফেক্টিভিটি রেট 40%-এর উপরে চলে গেছে। সুতরাং আমার মনে হয় না যে কারোরই মাথার ঠিক আছে এখন বলে। এবং এখন ভোট নিয়ে সব সরকারি আধিকারিকরা সবাই ব্যস্ত, কতটাই বা টেস্ট, মানে একেবারে পরিসংখ্যানেরও আবল তাবল চলছে। আমি এটাকে নিয়ে সত্যি, কারণ মানুষকে, একই মানুষ, দুর্ভাবনা দুর্যোগের শেষ নেই, ভোগান্তির শেষ নেই। লোকের রাতের ঘুম কেড়ে নিতে চাই না,
কিন্তু তোমরা যেরকম একেবারে অ্যাকিউরেট সিট বাই সিট পলিটিক্যাল করছো, আমি তো দেখছি যে আমাদের জনস্বাস্থ্যের হিসেব নিকেশগুলো তালগোল পাকিয়ে গেছে। আমরা কি বলার চেষ্টা করছি যে 5,000 সিটে আমি টেস্টে আমি 2,000 পজিটিভ বার করছি। ঠিক, এটা একটা অদ্ভুত ব্যাপার। একেবারে 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 টেস্টের সংখ্যা অনেক কম হচ্ছে, সুতরাং টেস্ট যদি ঠিকমতো হয় সবই গোলদাল পাকিয়েছে, এমনটাই দাবি ডাক্তার কুণাল সরকার। খুব আতঙ্কের বিষয়। আপনি বলুন, এই যে নির্বাচন কমিশন, আমি বাংলা দিয়েই বলছি, তামিলনাড়ুতে কাল অতগুলো সিটে এক দফায় ভোট হয়ে গেল, আমাদের এখনো 5 দফা বাকি। মে মাসের 2 তারিখে গিয়ে রেজাল্ট বেরোবে, মানে প্রায় 1 মাসের মতো বাকি, এবং তার মধ্যে এরকম রোড শো ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। নির্বাচন কমিশনের কতটা সতর্ক হওয়া উচিত, দেখুন, বা রাজনৈতিক দলগুলিরা বাকি? দেখো রাজনৈতিক দলেদের ব্যাপারটা কি, দেখো রাজনৈতিক দল, ক্ষমা করবেন আমি ছোট মুখে একটা বড় কথা বলছি, শুধু রাজনৈতিক দল না, আমার একেবারে ভয়ঙ্কর হাসি পায় শুনলে। এই যে ধরো নানান রকম অভিনয় জগতের তারকারা সবাই এসে বলছে কি না আমরা একেবারে জনসেবার জন্য জনসেবার জন্য হাঁপিয়ে উঠেছি। ভাই, এটা বাংলায় বাংলা ভাষা হচ্ছে, এটা একটা নির্ভেজাল ক্ষমতার লড়াই। যে ক্ষমতা মানুষ হাজারো চেষ্টা করে আজকে ভগবান হতে পারে না, ভগবানের ক্ষমতার পরে ডিভাইন পাওয়ারের পরেই পাওয়ারের নেক্সট ভোল্টেজ 440 ভোল্টস পাওয়ার হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। সবাই সেই স্টিয়ারিং এ একটা হাত রাখার চেষ্টা করছে। এটা ক্ষমতার লড়াই, এটা জমি দখলের লড়াই, এটা টেরিটোরিয়াল লড়াই। হ্যাঁ, যেভাবে মেডিভিয়াল ওয়ার্ল্ডে লড়াই হতো, রামায়ণ মহাভারতের লড়াই হয়েছে, কৌরব পাণ্ডবরা লড়াই করেছে, সেই লড়াইয়ের সঙ্গে এই লড়াইয়ের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তো এটা নির্ভেজাল অকপট একটা ক্ষমতার লড়াই। এই ক্ষমতার লড়াইয়ের মধ্যে যেহেতু আমরা অর্থনীতির আমার বিশেষ কিছু বাকি নেই, ওই যে রাজনীতির হাত থেকে চুয়ে চুয়ে 2-4 ফোঁটা জল বেরোচ্ছে, তাতেই আমার রাজ্যের লোক, এই 10 কোটি মানুষ রাজ্যের বেঁচে আছে, তারাও এই নাচে নাচতে বাধ্য। সব কিছু মিলিয়ে একটা তাণ্ডব নৃত্য এখানে চলছে। আর নির্বাচন কমিশন সর্বৈব ব্যর্থ, কারণ তাদের যদি নির্বাচন করতে হতো, তারা অলরেডি বলতে, তুমি নির্বাচন কমিশনের কি কথা বলছো? এই যে আমরা কথা বলছি, আজকে যে শহরে একটা বেড নেই, যে শহরে করোনা পেশেন্টকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না, আজকে পুনাতে এই মুহূর্তে সেই শহরে আমরা 7 দিন আগে 5টা ওয়ানডে গেম খেলেছি। আচ্ছা, একটা বিদেশি দলকে ধরে এনে। কি না, আমরা হিসেব করে বলেছিলাম যে দিস ওয়াজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেসেস। তো এই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এই হচ্ছে আমাদের জ্ঞানগম্ভী। যেখানে তুমি 5 দিন ধরে 2 সপ্তাহ ধরে ক্রিকেট খেলেছো, আজকে সেই অসুস্থ লোককে নাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না সেই জায়গাতে। তো নির্বাচন কমিশন আমার মনে হয় সেরকম একটা আধখাঁচড়া আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করছে। দে আর অ্যাবসলিউট ফেলিয়ার। তারা বলতে পারতো ঠিক আছে নির্বাচন হোক, এই পরিস্থিতিতে আমরা কিছুতেই এই লিমিটেড সোশ্যাল ডিস্টেন্সিং পারমিটেড কংগ্রেগেশন ছাড়া দিনে একটা পার্টি ম্যাক্সিমাম এতগুলো লোককে নিয়ে এই এরিয়ার মধ্যে করতে পারবে, এর বাইরে আমরা ইলেকশন দিতে পারবো না। যদি সেরকম হতো, ইলেকশন 6 মাসের জন্য পোস্টপোন্ড, প্রেসিডেন্টস রুল হতো। ইলেকশন কার জন্য? গণতন্ত্র কার জন্য? গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানুষের ক্ষমতার জন্য। দুর্ভাগ্যবশত আমেরিকার এব্রাহাম লিঙ্কন যেদিন গেটিসবার্গ থেকে এই কথাটা বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সেটা বলেছিলেন তার 2 দিন আগে সেই যুদ্ধে, গেটিসবার্গ যুদ্ধে 15,000 লোক মারা গেছিল। তো আমরাও কি সেই রকম একটা গণতন্ত্রের একটা হত্যাপুরীতে বাস করতে চাইছি, যে এই ইলেকশনের পরে আমাকে শয়ে হাজার মানুষের মৃতদেহ দেখতে হবে? সুতরাং ইলেকশন কমিশন, আই এম সরি টু সে, আমাদের সারা দেশে যারা আমাদের গাইড করছেন, কারা করছেন? ICMR করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে অবস্থিত। তো ইলেকশন কমিশনের মিনিমাম প্রয়োজন ছিল যে মিনিস্ট্রি অফ হেলথ, ICMR, তাদের সঙ্গে বসে বলা উচিত যে একটা 10 কোটি মানুষের রাজ্য, ভারতবর্ষের সব থেকে বেশি জনঘনত্ব আমার রাজ্যে, কে পার্টি ক্ষমতায় আসবে চুলোয় যাক, আমি জানতে চাই না।
আমি জানি আমার রাজ্যে 10 কোটি মানুষ আছে, আমি জানি আমার রাজ্য ভারতবর্ষের মধ্যে দ্য ডেন্সেস্ট পপুলেটেড প্লেস, আমি জানি আমরা পলিটিক্যালি বেশি সেন্সিটিভ, তাহলে এই রাজ্যে এই সময় ইলেকশন হলে এই নিয়ম কানুনের মধ্যে ইলেকশন করতে হবে, সেইটা শুড হ্যাভ বিন আ coherent guideline from ICMR, from Ministry of Health and Election Commission. ইলেকশন কমিশন যেন ওই ক্লাস 12-এর পরীক্ষায় একটা নার্সারির এক্সামিনেশন পেপার ছেড়ে দিয়ে একটা অত্যন্ত দায়িত্বহীনতার কাজ করেছেন, এবং আশা করি যে ভবিষ্যৎ সময় যদি প্রয়োজন হয় তাহলে আমাদের মানুষের সামনে দাঁড়িয়ে তাদের অনেক জবাবদিহি করতে হবে। একেবারে ইলেকশন কমিশনকে জবাবদিহি করতে হবে, কারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ন্যূনতম তাদের বোঝা উচিত ছিল সিচুয়েশন কোন দিকে, এবং অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, সবই তো মানুষের জন্য। এই নির্বাচনও তো মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য। তাহলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা ডাক্তার সরকার অন্তত মনে করছেন কোথাও একটা গাফিলতি, চূড়ান্ত গাফিলতি ছিল। কিন্তু ঘটনাচক্রের 2 মেয়ের আশেপাশে নির্বাচন কমিশনার হয়তো রিটায়ারমেন্ট করবেন, নতুন কেউ এলে তাকেও হয়তো জবাবদিহি করতে হতে পারে মানুষের কাছে। আমরা দেখছিলাম যে ভোটের সময় যে প্রিকশনগুলো নেওয়া হচ্ছে, যে থার্মাল স্ক্যান করছেন আশা কর্মীরা, তারপরে একটা করে গ্লাভস দেওয়া হচ্ছে ডান হাতে, বা যে হাত দিয়ে আপনি ভোট দেবেন একটু স্যানিটাইজ করা হচ্ছে, কিন্তু এটাই কি যথেষ্ট? দেখো, এগুলো হচ্ছে দেখুন সভা। হ্যাঁ, এই তুমি চিন্তা করো না, আমাদের দেশে আমরা অলরেডি একটা পৃথিবীর মোস্ট আনসাকসেসফুল লকডাউন করে আমরা বেরিয়েছি। একদমই আনসাকসেসফুল। হ্যাঁ, আমাদের দেশে লকডাউন বলে কিছু, আমাদের দেশে সেই অর্থে এই যে আজকে মানে 2 মাস ধরে ভ্যাবলার মতো চেয়ে থাকার পরে হঠাৎ মহারাষ্ট্র গভর্নমেন্ট জেগে টেগে উঠে নড়ে টড়ে বসে রাত্রির বেলা সবাই, আরে ভাই রাত্রির বেলা কি লোকে রাস্তায় হুল্লোড় করছে? যে যার প্রাণের ভয় এমনি বাড়িতে বসে আছে। আর আমাদের একই কথা, আজকে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, যেখানেই আমরা বলি না কেন, আমার দেশে ইনফেকশন ছড়াতে মুভমেন্ট করার প্রয়োজন হয় না। আমার দেশে দেখবে যে ট্রান্সপোর্ট খুললে এমন কিছু ডিফারেন্স হয় না। কেন হয় না? আরে ভাই, ট্রান্সপোর্ট খুললে তুমি তো রাস্তায় বেরোচ্ছ, তুমি থাকছো কোথায়? তুমি তো একটা ঘিঞ্জি এলাকায়, যেখানে এইটুকু একটা জায়গার মধ্যে 200-250 লোক থাকে, তুমি তো একটা ঘিঞ্জি জনবসতির মধ্যে আছো। দ্যাট ইটসেলফ ইজ আ প্রিকারসার টু স্প্রেড ইনফেকশন। যারা পৃথিবীর, আমরা কি করছি? আমরা ওই ফটোকপি করা বই পড়ছি, আমরা বিলেত আমেরিকার বই পড়ছি। যারা ছড়িয়ে ছিটিয়ে একটা বেশ সুন্দর এখানে সে সেখানে থাকে, তারা যখন ট্রান্সপোর্টে যায়, তারা যখন পাবলিক ট্রান্সপোর্ট খোলে, তাদের ইনফেকশন বাড়ে। কারণ তাদের তো জনবসতির মধ্যে সেই ঘিঞ্জি ভাবটা নেই। আমরা প্যাকিং বাক্সে সেই একটা আলুটা মূলটার মধ্যে আমরা থাকি, আমার মানুষ থাকে। আরে ভাই, যখন তুমি ট্রান্সপোর্ট খুলে দাও, সে অন্তত রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে থাকে, তার গায়ে গায়ে 3000 লোক থাকে না। সুতরাং আমার দেশে যেটা আমরা প্রথম লকডাউনের তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখেছি, সিমিলারলি আমার দেশে তোমাকে এখন একটাই উপায়, সেটা হচ্ছে ভ্যাকসিনেট, ভ্যাকসিনেট, ভ্যাকসিনেট। 2 জানুয়ারি আমরা ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিলাম। লোকে 3 মাস 4 মাস আগে থেকে জানে ভ্যাকসিন আসছে, ইন্ট্রামাস্কুলার ইনজেকশন হবে, এইভাবে দিতে হবে। খালি কোন ভ্যাকসিন তুমি নাম টানা জানতে পারো, সেটাও সবাই জানতো। কিন্তু আমরা 14 দিন ভ্যাকসিনেট করিনি। আমরা ভ্যাকসিনেশন শুরু করেছিলাম 16 তারিখ জানুয়ারি থেকে। সেটাও একটা প্রশ্ন, এই 14 দিনে অন্তত 2 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া যেত। ঠিক আজকে আমরা সেই 2 সপ্তাহ যে আমরা দিইনি, সেইটার অভাব হয়তো আমরা বোধ করব। আর একমাত্র যেটা একটা পজিটিভ কথা, যে 40 লক্ষের ওপরে গত 2 দিন 2.5 দিন ধরে ভ্যাকসিনেশন হয়েছে। যদি আমরা 40-50 লক্ষ পার ডেতে ভ্যাকসিনেশনে ছুটে যেতে পারি, তাহলে যেটা ইসরায়েলে দেখা গেছে, আমেরিকায় দেখা গেছে, আমরাও সেটা আশা করতে পারি যে এখন অবধি 8 কোটি ভ্যাকসিনেশন হয়েছে। যত তাড়াতাড়ি আমরা এটা 15 কোটির কাছাকাছি নিতে পারবো, হয়তো একটা প্রতিরোধ গড়া যাবে টু দ্য সেকেন্ড ওয়েভ। একেবারে দ্বিতীয় যে ওয়েভ বা ঢেউ আসছে করোনার, যদি ভ্যাকসিনেশন যত বেশি বাড়ানো যাবে, কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে। আমি এই জায়গা থেকে আপনি প্রসঙ্গ তুললেন বলে বলি, টিকা হওয়ার পরেও দেখা গেছে, প্রতিদিনই প্রায় খবর আসছে, টিকা নেওয়ার পরেও তিনি কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন। মানে এই ব্যাপারটা কি? দেখো সোমনাথ, আমি একটু ক্ল্যারিফাই করি তোমাকে।
যে টিকা, হ্যাঁ আমার অনেক রকমের ভ্যাকসিন আছে, সব তার মধ্যে যাচ্ছি না, যে কোনো একটা ধরনের ভ্যাকসিন সেটা কিন্তু আমাকে তোমাকে করোনা ইনফেকশনটা হতে সে আটকাবে না। আচ্ছা, হ্যাঁ ধরে নাও আমি জানি তোমার নেই, আমি তুমি কাছে বসে কথা বলছি, আমার আছে বা তোমার আছে, তোমার থেকে আমার হলো, আমার থেকে তোমার হতে পারে, আমার সিস্টেমে কিন্তু করোনা ভাইরাসটা ঢুকবে। এবার 100 জনের মধ্যে 70 জনকে সে ইনফেকশনটা হতে দেবে না, আচ্ছা। সেই স্টেজেই আটকে দেবে। তার মানে 30 জনের হবে, যে 30 জনের হবে সেই 30 জনের মধ্যে 95%কে সে ইনফেকশনটা হলো সেটাকে সিভিয়ার স্টেজে যেতে দেবে না। আচ্ছা, হ্যাঁ, তো মেন প্রোটেকশন কামস ফ্রম ডেভেলপমেন্ট অফ সিরিয়াস ডিজিজ। এর সঙ্গে যদি একটা জিনিসের তুলনা করতে হয়, সেই একটা জিনিস হলো গাড়ির সিট বেল্ট। হ্যাঁ, আমি সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাচ্ছি, আমাদের ছেলেবেলায় কেউ সিট বেল্টও ছিল না, গাড়িতে আমরা করে ক্যাবলার মতো বসে থাকতাম। তা আমি সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাচ্ছি, এখন আমি যদি অসাবধান হয়ে আগের সামনের গাড়িটার পিছনে ধাক্কা মারি, সেটা তো সিট বেল্টের দোষ নয়, কিন্তু আমি সিট বেল্ট পরেছিলাম বলে আমার হয়তো একটু গায়ে আঁচড় লাগবে, কুনুইতে লাগবে, হাঁটুতে লাগবে, আমার মাথার ইনজুরি হবে না, আমার সিরিয়াস ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজুরি হবে না। সো ভ্যাকসিন ইজ লাইক দ্য সিট বেল্ট, সেটা অ্যাক্সিডেন্টকে রোধ করে না, সেটা ইনজুরি বা ট্রমাটাকে মিনিমাইজ করে। দ্যাট ইজ দ্য রোল অফ ভ্যাকসিন। আর যেহেতু একটা শর্ট কথা বলে দিই এখানে, যে জিনিসটা, কারণ ভারতবর্ষে এখন সবচেয়ে বেশি কোভিশিল্ডই ব্যবহার হচ্ছে, কিছু কোভ্যাক্সিন ব্যবহার হচ্ছে। কোভিশিল্ডে কিছু আন্ডার 50 মানুষদের একটা ব্লাড ক্লট প্রবলেম বা সেন্ট্রাল ভিনাস থ্রম্বোসিস দেখা গেছে। এখন তার ইনসিডেন্স হচ্ছে 10 লক্ষের মধ্যে একটা, বাট হয়েছে। সেটাকে সায়েন্টিফিক্যালি দেখতে হবে, নাড়াচাড়া করতে হবে, অ্যানালাইজ করতে হবে, গবেষণা করতে হবে। তার জন্যে ভ্যাকসিনেশন বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তার জন্য একেবারে আমাদের ভ্যাকসিন নিয়ে আমরা আদমরা হয়ে গেছি সেটাও ভাবা, সেটাও ভাবার দরকার, সাইড এফেক্ট হচ্ছেও না। হ্যাঁ, এবারে আপনাকে একটা বিষয় জানবো, এটা অনেক মানুষ জানতে চাইছেন। আমরা অ্যাকচুয়ালি এই ভোট এবং ভোটের মাধ্যমে এত জনসমাগম এবং যে হারে লাফিয়ে লাফিয়ে সেকেন্ড ওয়েভ, যেটা বলছেন 3 গুণ পর্যন্ত বাড়ে, ইতিহাস বলছে, বিজ্ঞান বলছে, সেটা নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করছিলাম। একটা জায়গা থেকে একটা প্রসঙ্গ, মানে অনেকেই আমরা রাস্তাঘাটে বা বাড়িতে পাড়ায় অনেকেরই একটা প্রশ্ন আসে যে এই যে একটা সময় যখন প্রথম গত বছর করোনাটা চালু হলো, আমরা দেখলাম সর্দি কাশি, কিছু কিছু সিমটম বলা হচ্ছিল, মানে এখন কি ধরনের সিমটম দেখা যাচ্ছে? দেখো, সিমটম চেঞ্জ করেনি। হ্যাঁ, এখন একটা শব্দ যেটা আমার মনে হয় তোমার মাথাতেও আছে, আমাদের যারা বন্ধুরা দেখছেন তাদেরও, এই যে ভেরিয়েশন, মিউটেশন, যে সেও সেই একটা নানান রকম ছদ্মবেশ নিচ্ছে আমাদের এড়িয়ে যাবার জন্য। যেমন একটা দুটো ভেরিয়েন্টের কথা এখন পৃথিবীতে সবাই চোখ দিয়ে আছে। একটা হচ্ছে যেটা ইউকে থেকে এসছে B.1.1.7 বলে, আর যেটা এখন খুব জ্বালাচ্ছে, ভারতবর্ষে এসছে কিনা আমরা এখনো জানি না, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, যেটাকে P.1 বলে। এগুলো কি, একটা ভাইরাস হচ্ছে একটা, সেই যখন ছোটবেলায় আমরা টেলিগ্রাম দেখতাম, একটা লং টেলিগ্রাফিক কোডের মতো, তো ও কি করছে যে ও নিজেকে মাঝে মধ্যে দুটো একটা কোডও চেঞ্জ করে দেয়, কিন্তু তাতে এখন অবধি আমরা যেটুকু জানি, সে ভ্যাকসিনের হাত থেকে সমানে রেহাই পাবে না। হোয়াট ইজ হ্যাপেনিং ইজ যে আমাদের মধ্যে অনেকেরই মধ্যে তো একটা সাবক্লিনিক্যাল এক্সপোজার আগে ছিল, সুতরাং আমাদের মধ্যে অল্প বিস্তর কিছু ন্যাচারাল ইমিউনিটি ছিল, সেটা তার ফাঁক ফোকড় খুঁজে ঢুকে যাবার চেষ্টা করছে। তাতে ইনফেক্টিভিটিটা বাড়ছে, ডেফিনেটলি বাড়ছে। এই যে তুমি আজকেই বললে যে আমরা হঠাৎ করে কিছুদিন আগে দেখছিলাম 10,000, 15,000, এক ঝাঁপে 20,000, এক ঝাঁপে 50, এখন 1 লাখ। সো ডেফিনেটলি ইনফেক্টিভিটি ইজ অন দ্য রাইজ। কেউ এটাকে একটু সান্ত্বনা দেবার জন্য বলছেন, দেখো ভাই ইনফেক্টিভিটি বাড়ছে, কিন্তু মোর্টালিটি, কত লোক মারা যাচ্ছে, এই লাস্ট 2-3টে পরিসংখ্যান দেখবে, ইন্ডিয়ার অ্যাভারেজ মোর্টালিটি ফার্স্ট ওয়েভে ছিল 1.5-1.6%।
এখন তুমি যদি সেটা হিসাব করো সেটা আসবে অ্যারাউন্ড 1.2-1.3%। তো কেউ আবার নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তার মানে কি ইনফেক্টিভিটি বাড়ছে কিন্তু অতটা মারাত্মক নয়। মানে মৃত্যুর আশঙ্কা নেই, এরকম একটা ভাবছে। ইট ইজ টু আর্লি, এখনো সেটা বলার সময় আসেনি। ভারতবর্ষের কিছু অঞ্চলে জানবে, হ্যাঁ দুঃখের বিষয়, যেমন পাঞ্জাব ইজ কনসিস্টেন্টলি রেকর্ডিং মোর্টালিটি অফ মোর দ্যান 3%। হ্যাঁ, সুতরাং আদৌ ঢিলেমি দেওয়ার কোনো জায়গা নেই। সে এই পরিসংখ্যানটা হ্যাঁ একটা সংখ্যাতত্ত্বের ব্যাপার না, ইট ইজ রিয়েলি সো। কারণ এই যে পুনার থেকে যা খবর, মুম্বাইয়ের থেকে যা খবর, আহমেদাবাদের থেকে যা খবর, তাতে কিন্তু এখনো অবধি আমরা একেবারেই ভাবতে পারি না যে এটা একটু হালকা দিয়ে আমাদের ঘুষিটা মারবে না, মাথায় চাঁটি মেরে বেরিয়ে যাবে, এইটা ভাবার এখনো কোনো জায়গা। একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তুলে ধরলেন ডাক্তার কুণাল সরকার। টু আর্লি টু সে শব্দটি তিনি ব্যবহার করলেন। কারণ আমরা বারবার বলছি আমাদের অতীত অভিজ্ঞতা, মাত্র 1 বছর আগে যে অভিশপ্ত দিনগুলো এখনো টাটকা আমাদের মনে। এবং তখন আমরা কিন্তু বারবার ভিডিও দেখছিলাম, ইটালির ভিডিও দেখছিলাম, স্পেনের ভিডিও দেখছিলাম, তারাও বিষয়টাকে হালকা করে নিয়েছিল, কিছু হবে না, তারা পাব মানে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, উৎসব করছে। আর একটা কথা, এবং তার পরিণতি তাদের কিন্তু দিতে হয়েছে। আমরাও যদি ভাবি যে ঠিক আছে হচ্ছে সেরে যাবে, এটা করলে কিন্তু একটু আগেই বলা হয়ে যাচ্ছে, অতটা ঝুঁকি না নেওয়াই ভালো। সেই জায়গা থেকে আপনাকে একটা বলছি, আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমরা দেখেছিলাম দুর্গা পুজোটা, আপনিও বলেছিলেন আপনি দীর্ঘ কয়েক দশক আপনি বাইরে ছিলেন, আপনিও দুর্গাপূজা একটু কলকাতা থেকে আনন্দ করতে চেয়েছিলেন। এটা আমাদের সৌভাগ্য যে আপনার মতো চিকিৎসক গত বছর করোনার মধ্যে আপনি কলকাতায় ছিলেন। তার মধ্যেও আপনারা কয়েকজন চিকিৎসক মিলে আপনারা বলেছিলেন যে দুর্গাপুজো আসবে যাবে, কিন্তু সেই হই হুল্লোড়টা কমুক। এবং আমরা দেখেছি সত্যি এবারে দুর্গাপুজো তো প্রত্যেকটা ক্লাব খুব দায়িত্বের সঙ্গে, খুব সাবধানতার সঙ্গে পালন করলো। এবং আপনি সময়টা দেখুন, তারপরেই কিন্তু নভেম্বর ডিসেম্বরে সেই হাটটা কমলো। এইবার আপনি বলুন, এটা এই ভোট উৎসবে রাজনৈতিক দলগুলো মানে কার কত বেশি সঙ্গে মানুষ আছেন সেটা দেখাবার জন্য প্রতিদিন এই গরম চৈত্র মাসের গরমের মধ্যেও রাস্তায় বেরিয়ে যাচ্ছে। মানে এটা কি হতে পারে? দুর্গা উৎসব বন্ধ হয়ে, মানে বন্ধ না হলেও কিছুটা কমিয়ে দিয়ে করোনাকে কমানো গেছিল, ভোট উৎসব কি সেই জায়গাটা আবার নিয়ে নেবে? দেখো, সেটা না হবার কোনো লজিক্যাল কারণ নেই, কোনো বাস্তবিক কারণ নেই। সুতরাং মানুষ হিসেবে, এই শহরের নাগরিক হিসেবে আমরা চাই না। এবং সত্যি কথা বলতে দেখো, তোমাদের সাহায্যে, সবাই সাহায্যে আমরা সেই ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, লেখক, সাধারণ মানুষ, অফিস কর্মী সবাই বেরিয়ে এসে যে মানুষকে আমরা অনুরোধ করেছিলাম যে আমরা এই দুর্গাপুজোটা একটু সংযমী হয়ে সাবধানী হই। সত্যি কথা বলতে আমাদের মানুষ যা রেসপন্স দেখিয়েছিল সেটা আমেরিকাতেও থ্যাঙ্কস গিভিং এ হয়নি, ইউরোপের কোনো শহরে ক্রিসমাসে হয়নি। এবং আমরা সেটা করতে পেরেছিলাম বলে, উত্তর ভারতের মানুষ সেই জিনিসটা দিওয়ালির সময় করতে পেরেছিল বলে, ডেফিনেটলি আমরা নভেম্বর ডিসেম্বর থেকে যেটা সবাই ভেবেছিল যে হুহু করে উঠে যাবে, না উঠে সেটা নামতে শুরু করলো। তো দেখা যাক আমরা আরেকবার, কারণ আমাদের যারা রাজনৈতিক, যারা কন্টেস্টেড, যারা ইলেকশনে লড়ছেন, যারা নেতা নেত্রীরা, আপনারাও তো আমাদের মতো মানুষ। সুতরাং নিশ্চয়ই আপনাদের রাজনৈতিক লড়াইটা লড়ার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু সেই লড়াইটা একটু দায়িত্বশীলতা নিয়ে লড়ুন, একটু সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে লড়ুন। এবং সবাইকে অনুরোধ, যারা আপনাদের সঙ্গে আসেন, মানুষের কাছে অনুরোধ যে আমরা চেষ্টা করি, আমরা সত্যি চেষ্টা করি। কারণ তা না হলে কি সরকার, কি নতুন সরকার, নতুন পার্টি, পুরনো পার্টি, যেই হোক না কেন, আমরা কেউ কি চাই সেই কলিঙ্গ যুদ্ধের পরে অশোক রায় কলিঙ্গ যুদ্ধের এর মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, সেই দৃশ্য তো আমরা কেউ দেখতে চাই না। হ্যাঁ, সেই জয়টা তো জয় নয়। তো যে কথাটা অশোক বলেছিলেন আজ থেকে হাজার হাজার বছর আগে, সেই কথাটা মনে রাখুন যে আপনারা চান যে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কেউ যে যোগ্য দল সে বিজয়ী হবে, কিন্তু আপনার জয়, আপনাদের যে বিজয় উৎসব, সেই উৎসব সবাইকে নিয়ে হোক। যে বাড়িতে চাপা কান্না, কেউ তার পরিবার, প্রিয়জন, ছেলে মেয়ে, বাবা মাকে হারাতে হয়েছে, সেই কান্না চেপে রেখে কি আপনারা বিজয় উল্লাস করতে চান? আশা করি না।
একেবারে একেবারে আমরা এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গের ভোটের যা চিত্র আমরা বছরের পর এই জমানা বলে নয়, বছরের পর বছর আমরা দেখে আসছি যে রাজনৈতিক সংঘর্ষ, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। সেক্ষেত্রে করোনাও যদি ঢুকে পড়ে, মানে সেটা একটা মানে কীরকম বিষয় হবে সেটা আপনি খুব ব্যাখ্যা করলেন। এবং অনেকে একটু ব্যঙ্গ করেও বলছেন যে রাজনৈতিক নেতানেত্রীরা নিজেদের মধ্যে মারামারি করছেন, করোনার আতঙ্ক তাদের মধ্যে নেই, মানুষকে ভালো রাখার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করছেন। মানে এটা কিন্তু অভাবনীয়, অনেকেই কটূক্তি বা ব্যঙ্গ করে বলছেন, ডাক্তার সরকারও তেমন ব্যাখ্যা দিলেন। এর মধ্যেও আমরা দুটো ব্যতিক্রমী ঘটনা এখনো পর্যন্ত আমরা দেখলাম। অভিনেতা দেব, তিনি একটি রাজনৈতিক দলের সাংসদ, তিনি প্রচার করতে বেরিয়েছিলেন। জয়া বচ্চন, জয়া ভাদুরী, তিনিও প্রচারে এসছেন একটি রাজনৈতিক দলের হয়ে। একই সঙ্গে আমরা দেখতে পেলাম অতীন ঘোষ, মেয়র পরিষদ স্বাস্থ্য বিদায়ী, তিনি যখন নমিনেশন করতে গেলেন তারা কিন্তু খুব দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন। একটু তুলে ধরি আপনার সামনে, আপনি হয়তো জানেনও। দেব প্রচার করতে গিয়ে পরিষ্কার বলেছেন, মাস্ক না পরে কেউ বিষয়টাকে হালকা করো না। জয়া বচ্চন সাংবাদিক সম্মেলনে বলেছেন সবাই মাস্ক পরুন, মাস্ক না পরে কেউ করবেন না, কিছুটা হলেও সচেতন করেছেন। আর অতীন ঘোষ যেটা করেছেন তা কিন্তু খুব এক্সেপশনাল, নজিরবিহীন, এবং সেটাই কিন্তু কি বলবো সূচক হওয়া উচিত রাজনৈতিক নেতাদের। তিনি নমিনেশন যখন সবাই জমা দিতে যাচ্ছেন বিরাট র্যালি করে, বর্ণাঢ্য র্যালি করে, তিনি মাত্র 4 জনকে, মানে যে 4 জন না হলেই নয়, নির্বাচনী এজেন্ট, লয়ার, মাত্র 4 জনকে নিয়ে নমিনেশন জমা দিতে গেছেন, যাতে মানুষকে কিছুটা বার্তা দেওয়া যায়। কীভাবে দেখছেন? নিশ্চয়ই আমাদের এদের প্রত্যেকের যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, এবং সবাই তো ইলেকশনের মধ্যে তো একটা 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 ট্রায়াম্ফালিজম থাকে, সবাই চায় যে আমিও আমার দল ভারি সেটা দেখাই। তো সেটাকে যে সংযমটা দেখিয়ে ওরা করেছেন, আমার মনে হয়, আমি একজন, আবার বলছি, এই শহরের এই রাজ্যের একজন বাসিন্দা, একজন নাগরিক হিসেবে আমি এটা কিন্তু আরেকজনের কথা বলি, আমি ওর এতে দেখেছিলাম এবং ওর সাথে কথা হচ্ছিল, ও বলেছিল যে ওর খুব অসুবিধা হচ্ছে, তাও ও করছে। বাবুলের কথা বলছি, বাবুল সূত্র, ও কিন্তু টালিগঞ্জের সেই প্রচন্ড ভিড়ভাট্টার মধ্যে ও কথা বলছিল। এরা অনেকেই চেষ্টা করছে, এরা অনেকেই চেষ্টা করছে। সেদিন আমি বাবুলকে দেখছিলাম, লকেটের একটা ছবি দেখছিলাম, যেই দলের হোক না কেন এরাও কিন্তু প্রচুর চেষ্টা করছে। কি করবে, আমাদের রাজনীতিটাই তো ভিড় কেন্দ্রিক। ঠিক, হ্যাঁ, আমরা তো একা ঘরে বসে রাজনীতি করতে পারি না। তো যাই হোক, তারাও একটা উভয় সংকটের মধ্যে আছেন, তারাও সবাই ভালো থাকুন, এবং আপনারা আপনাদের কাছে এবং আপনাদের অনুসরণ করে যে মানুষরা আসেন তাদেরও একটু সাবধান হতে দিন। কারণ শুধু ভোট যুদ্ধের অবসান শেষ হোক আমরা তা চাই না, আমরা চাই মানুষ সাবধানে সুস্বাস্থ্যের মাধ্যম দিয়ে এই ভোট যুদ্ধটা শেষ করুন। একেবারে অনেক অনেক ধন্যবাদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকারকে। তিনি যার মূল্যবান মতামত দিলেন এবং তিনি বললেন যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে হয়তো বা আমরা এগোচ্ছি, কি করা উচিত না করা উচিত সকলকে সচেতন করতে হবে, কারণ সেই দিনগুলো যাতে আর ফিরে না সেটা আমার সবারই কাম্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।